অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের ভ্রমণ কাহিনী 'বিনি সুতোয়'। এটি মূলত সমরেশ মজুমদারের আমেরিকা ভ্রমণের একটি কাহিনী। এই ভ্রমণ কাহিনীটি আমরা মোট ৮টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৭টি পর্ব তো আমার পড়া হয়ে গিয়েছে এবং আপলোডও দেওয়া হয়েছে। আজকে আমি পড়ছি এই ভ্রমণ কাহিনীটির শেষ পর্ব। আমেরিকার মানুষদের সামগ্রিক জীবনযাত্রার ধরন এক হবে এমন ভাবার কোনো কারণ নেই। এক স্পেনীয় এবং এক ওলন্দাজ পরিবার সমানভাবে বাস করতে পারেন না। ব্রিটেন থেকে যারা গিয়েছিলেন তাদের সঙ্গে এদের প্রচুর পার্থক্য থাকবেই। কিন্তু আপাত চোখে এইসব সাদা চামড়ার মানুষদের সাদা আমেরিকান হিসেবে চিহ্নিত করতে কয়েক প্রজন্ম পরে বহিরাগতদের সুবিধে বোধ হয়। একইভাবে আফ্রিকার বিভিন্ন অংশ থেকে ধরে আনা কালো মানুষদের এখন এক চোখে দেখার প্রবণতাও আছে। যেহেতু এই দুই শ্রেণীর সংখ্যায় বেশ ভারী, তাই এদের মূল স্রোত বলা হয়। গত ৩০-৪০ বছরে আমেরিকায় আসা এশিয়ানরা নিজেদের ওই মূল স্রোতের সঙ্গে মেশাতে পারেননি, যদিও তাদের অনেকেই নাগরিকত্ব পেয়ে গেছেন। সাদা আমেরিকান মানেই তাদের জীবনযাপনের ফর্মুলা এক নয়, অথচ আমরা সেরকমটাই ভেবে নিতে ভালোবাসি। প্রথম প্রজন্মের বাঙালিরাও নিজেদের ওই তথাকথিত মূল স্রোতের সঙ্গে মেশাতে পারেননি। এক খাতে বওয়ার বদলে বলা যায় পাশাপাশি দুটো খাতে তাদের জীবন বয়ে চলেছে। আর সেই জীবনের অনেকটাই তারা ইতিমধ্যে পার করে এসেছেন। দ্বিতীয় প্রজন্মের মানুষ যারা ওখানে জন্মেছে অথবা শৈশবে গিয়ে বড় হয়েছে, তারা বাবা-মায়ের খাত বাতিল করে মূল স্রোতের খাতে ঢুকে পড়লেও মিশে যেতে পারেনি। তেল এবং জলের পার্থক্য থেকে গেছে, যদিও ওরা পাশাপাশি এগিয়ে যাচ্ছে। হয়তো তৃতীয় প্রজন্ম এলে এই ব্যবধান ঘুচে যাবে। এই ব্যাপারটি নিয়ে লেখা এক অভিনব বই আমার হাতে এসেছে। কানাডার টরন্টোর রবীন্দ্রনাথ ট্যাগোর লেকচারশিপ ফাউন্ডেশনের তরফ থেকে রিতেন্দ্র কুমার রায় এবং জোসেফ টি ওকোনেল সংকলন করেছেন। বেঙ্গলি ইমিগ্রান্টস, আ কমিউনিটি ইন ট্রানজ্যাকশনস। ৫৮ পাতার এই বইটি অনেক বছর বাদে আমাদের উত্তরাধিকারীদের নিশ্চয়ই পেছন দিকে তাকাতে সাহায্য করবে। ওয়াশিংটনে পৌঁছেছি সন্ধ্যের মুখে। শহরকে পাশে রেখে পেটোম্যাক নদী পেরিয়ে চলে এসেছি সুন্দর ছবির মতো একটি পাড়ায়, যেখানে রমেন পাইন বাস করেন। তার সঙ্গে এতক্ষণ ওই বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমার দেখা শতকরা ১০০ ভাগ কিছু ভদ্রব্যক্তি আছেন, যাদের একজন এই রমেনবাবু। ৮৪ সালে যখন এদেশে প্রথমবার এসে শহরের ডালহৌসি পাড়ার ওয়াশিংটন হাউস হোটেলে একা একা হাঁপিয়ে উঠছিলাম, তখন এক রাত্রে মরিয়া হয়ে টেলিফোন ডাইরেক্টরিতে বাঙালির নাম খুঁজেছিলাম। সেখানে পাইন উপাধি পেয়ে টেলিফোন করি এবং ১ ঘন্টার মধ্যে রমেনবাবু এসে হাজির হন আমার হোটেলে। পরে জেনেছি দূরত্বটা কলকাতা বর্ধমানের। ঘনিষ্ঠতা সেই থেকেই। ওয়াশিংটনে শুটিংয়ের আয়োজন ওর ভরসায়। ইউনিটের বেশিরভাগ সদস্য থাকবে জয়ন্তীর বাড়িতে। গাড়ির সময় ৪০ মিনিটের পথ। বাকিরা রমেনবাবুর কাছে। দিনের খাওয়া যত্রতত্র, রাতে এখানেই। সবাই গুছিয়ে বসার পর আলোচনা শুরু হয়েছিল। রমেনবাবু পড়াশোনা নিয়ে থাকেন, চাকরি করেন ভয়েস অফ আমেরিকায়, কথা বলেন ধীরে। একটু বেশি সময় দিলেই বোঝা যায় এত বছর বাদেও মানুষটি কলকাতার জন্য কষ্ট পাচ্ছেন। পরিষ্কার বললেন, কলকাতা যদি আমাকে ১,০০০ চাকরি দিত, তাহলে ওখান থেকে চলে আসার কথা কল্পনাও করতাম না। টিভিতে খবর পড়েছি, লোকে সে সময় ট্রামে বাসে দেখলেই চিনত। বিভিন্ন আড্ডায় চুটিয়ে সময় কাটিয়েছি। কবিতা নিয়ে তর্ক করতে করতে মধ্যরাত কেটে গিয়েছে। আহা, কি দিন ছিল সেসব! এখানে মশাই বাড়ি হয়েছে, গাড়ি আছে, আর আমি কেন বেঁচে আছি তাই বুঝতে পারি না। এর আগেরবার প্রশ্ন করেছিলাম, দেশে ফিরে যাচ্ছেন না কেন? উত্তরটা জানা ছিল। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ইচ্ছে করলেই বিদেশ ছেড়ে দেশে ফিরে নিজের প্রফেশনে কাজ করতে পারেন। রমেনবাবুদের মতো সংস্কৃতিমনা সেই অর্থে নন প্রফেশনাল মানুষের পক্ষে শুধু কবিতা বলে বেঁচে থাকা সম্ভব নয়। এদেশের স্কুল কলেজে পড়াতে যাওয়ার একটা বয়স সীমা আছে। ওর এককালের অভ্যেস এখন আইন কানুনের বেড়া ডিঙিয়ে আবার চালু হবে সেই ভরসা নেই। অতএব জীবিকার জন্য তাকে ওয়াশিংটনে থাকতেই হবে।
কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, প্রায়ই পালিয়ে আসছেন। কিন্তু পাকাপাকি আসবেন সেই সময় যখন মানুষের রোজগারের বয়স থাকে না। ওর স্ত্রী জুলি এদেশকে ভালোবেসেও ও দেশেই থেকে যেতে চান শেষ দিন পর্যন্ত নানান কারণে। মেয়ে জয়ন্তী বাবা এবং মায়ের দুটো ভাবনাই পেয়েছে। এতগুলো মানুষকে অতিথি হিসেবে পেতে আমরা কলকাতার মানুষেরা অভ্যস্ত নই। পছন্দ করব কিনা সন্দেহ। একবেলায় যেখানে যথেষ্ট সেখানে কয়েকদিন ধরে শোয়ার ঘরেও প্রাইভেসি থাকছে না। সেখানে অচেনা কিছু মানুষকে বরদাস্ত করা কম কথা নয়। তার উপর বাড়িতে কাজের লোক নেই। বাজার করা থেকে বাসন ধোয়া নিজের হাতে করতে হচ্ছে। এদের মুখ এত খুশিতে উজ্জ্বল হয়েছিল কি করে, তাই আমি অবাক হয়ে দেখতাম। রমেনবাবুকে এর আগে বিষণ্ণ দেখেছি। জয়ন্তী বলল, তোমাদের পেলেই বাবা কথা বলেন, নইলে মুখে কুলুপ। এই একা থাকা মানুষটি এতগুলো লোককে পেয়ে এবং প্রথম পরিচিত হয়ে যেন ছুটির ঘন্টা শুনতে পাওয়া বালকের মতো আনন্দিত। রাতে পানীয়ের গ্লাস হাতে তুলে দিয়ে বললেন, মূল স্রোতের কথা বলছিলেন? হ্যাঁ, অফিসে ওদের সঙ্গে আমার বেশ সদ্ভাব। কেউ কেউ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে নেমন্তন্ন করেছেন, কিন্তু বলেছেন খাবার আমার, ড্রিঙ্ক তুমি ক্যারি করো। গিয়েছি প্রথম প্রথম। কেমন কাঠ কাঠ লাগতো। হাসি আছে, কথা আছে, কিন্তু সব কিছুতেই ব্যবধান থাকতো। সেরকম অনুভূতি হয়নি কোনো কালো আমেরিকানদের বাড়িতে নেমন্তন্ন রাখতে গিয়ে। ওরা আমাদের মতনই খোলামেলা, রাগঢাক নেই। কিন্তু এবার মুশকিলটা হয় আমাদেরই। কিছুক্ষণ বাদেই মনে হয় বাড়ি ফেরা যাক। কোথাও একটা অভাব বোধ তৈরি হয়। রমেনের কাছে জানা গেল মেলামেশার এই ধরন অটুট আছে বাংলাদেশিদের ক্ষেত্রেও। একই ভাষায় কথা বলা, একই গান প্রিয় দুজনের কাছে। কেউই সেই অর্থে ধর্মের ধ্বজা বহন করতে চান না, তবু দুজনের মাঝখানে একটা অদৃশ্য সীমারেখা ঝুলতে থাকে। আর এই কারণেই শেষ পর্যন্ত ফাঁক থেকে যাচ্ছে। অথচ উল্টো দিকে কোনো বাঙালির সঙ্গে সাদা আমেরিকান মহিলার বিয়ে হলে দেখা যাচ্ছে ভদ্রমহিলা সক্রিয় হচ্ছেন স্বামীর জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। শাড়ি পরা থেকে বাঙালি রান্না খাওয়ার মধ্য দিয়ে সেই চেষ্টার প্রাথমিক প্রয়াস অনেকেই দেখেছেন। তবে এসব ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ান স্বামী দেবতাটি। আমেরিকান স্ত্রী নিয়ে তিনি একটু একা থাকতেই পছন্দ করেন বেশি। খাওয়া দাওয়ার পর নিচের তলার ঘরে আবার আড্ডা জমল। মনোজ মিত্র রমেনবাবুকে জিজ্ঞাসা করলেন, পাশের বাড়িতে কে থাকেন? কেন বলুন তো? এ যে দেখছি আমাদের সল্ট লেকের চেয়েও খারাপ অবস্থা। পাকপাড়ায় থাকতাম। সেখানে পাড়া ছিল, অনেককেই চিনতাম। সল্ট লেকে গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। কেউ কারো সঙ্গে কথা বলে না, কারো নামও জানি না। গল্প করতে হলে চেনা লোকের বাড়িতে বাসে চেপে যেতে হয়। শেষে গায়ে পড়ে এর ওর সঙ্গে আলাপ করে নিলাম। আমার সিনেমার পরিচয়টা অবশ্য তাতে কাজে লাগলো। রমেনবাবু বললেন, এখানে গায়ে পড়ে কথা বলতে গেলে ওরা পুলিশ ডাকতে পারে। প্রত্যেক বাড়ির সামনে এক টুকরো সবুজ খোলা লন দেখতে পাবেন। সেই লনে আপনি আমি দাঁড়িয়ে গল্প করতে পারি না, ওটা অপরাধ। অগত্যা কোনো বঙ্গসন্তানের কাছে যেতে হবে আপনাকে। তা খুব কাছের বঙ্গসন্তান থাকেন 30 মাইল দূরে। যাওয়ার আগে একটু টেলিফোন না করে গেলে দেখা পাবেনই এমন কোনো কথা নেই। সল্ট লেকে যেটা পারছেন, এখানে সেটা সম্ভব নয়। দীপঙ্কর এখানে এসেছে এমন খবর অনেকেই পেয়েছেন। নিউ জার্সিতে দেখতাম প্রায়ই ওর ফোন আসছে। মহিলারা চিত্রাভিনেতাদের সম্পর্কে উৎসাহী হবেন, এটাই স্বাভাবিক। কেউ কেউ ওকে নেমন্তন্ন করতেন। এ ব্যাপারে আমরা আগে থেকেই কথা বলে নিয়েছিলাম। কাজের অসুবিধে করে কেউ ব্যক্তিগত নেমন্তন্ন রাখতে যাবে না। দীপঙ্কর সেটা মেনে চলত, কিন্তু তার অনুরাগিনীদের উৎসাহ তাতে কমতো না। আড্ডার মধ্যেই তার টেলিফোন এলো। রমেনবাবু রিসিভার তুলে কথা বলে নিলেন। হ্যাঁ, এসেছেন। না না, ঘুমাননি। কোত্থেকে বলছেন? হো আপনি? নিন কথা বলুন। রিসিভারে হাত চাপা দিয়ে রমেনবাবু বললেন, নিউ ইয়র্ক থেকে এক ভদ্রমহিলা টেলিফোনে আপনার ইন্টারভিউ নেবেন। এটি বেতারে সম্প্রচারিত হবে, কথা বলুন। দীপঙ্করের বোধহয় এমনভাবে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আগে হয়নি। সে বেশ সহজভাবেই প্রশ্নের জবাব দিয়ে গেল। তারপর জানালো এখানে মনোজ মিত্র ও সমরেশ মজুমদার রয়েছেন। ভদ্রমহিলা বললেন, শ্রুতি নাটকের দিন নাকি আমাদের তিনি কিছু প্রশ্ন করেছেন, যা রেকর্ডেড হয়ে গেছে।
অর্থাৎ ইন্টারভিউ সারা। ইন্টারভিউ শেষ হলে মনোজদা জিজ্ঞাসা করলেন, এই দ্বীপে একা থাকতে ভালো লাগছে? দীপঙ্কর অবাক। দ্বীপ মানে? নয়তো কি, দ্বীপের মতনই তো অবস্থা, বন্ধু বান্ধবহীন থাকা। ভালো কি আর লাগে, লাগাতে হয়। আমার বাড়ির পেছনে একটা ডেক আছে, সেখানে বিকালে বসে গাছপালা দেখতে দেখতে মনটা বেশ তাজা হয়ে যায়। সুনীল, শক্তি, জয় গোস্বামীর কবিতা পড়ি একা একাই। তখন অবশ্য আর নিজেকে একা বলে মনে হয় না। বিপদ আপদ হলে? কি ধরনের? চোর ডাকাত? পুলিশ আসবে 5 মিনিটে। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসবে চটপট। এরা মশাই সব ব্যবস্থা করে রেখেছে। এমনকি বাড়িতে একটি বাচ্চাকে স্বচ্ছন্দে রেখে যেতে পারেন, শুধু তাকে টেলিফোন নম্বর দিয়ে যেতে হবে। আমাদের আড্ডা ভাঙতেই হলো। কাল সকালে রমাপ্রসাদরা এসে যাবে জয়ন্তীর বাড়ি থেকে। 9টায় শুটিং শুরু হবে এই বাড়ির সামনে। রমেনবাবু অভয় দিচ্ছেন, পুলিশ এখানে কোনো ঝামেলা করবে না। আলো নিভিয়ে পাশে শুয়ে মনোজদার গলা শুনতে পেলাম। ও সমরেশবাবু, বলুন। এ কি কাণ্ড মশাই, এটা আমেরিকা, এখানে থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো। হাসলাম। ভাগ্যিস থাকছেন না, বাংলা ভাষায় নাট্যকারের বড়ই অভাব, অভাবটা আরো বাড়ত। সকাল 9টায় কাজ শুরু হলো। আজ ঘরের ভেতর যাব না, রাস্তায় ঘুরে কাজ হবে। নিউ জার্সি থেকে আলোর সরঞ্জাম বয়ে আনা হয়নি, গাড়িতে জায়গা ছিল না বলে। জয়ন্তী ভরসা দিয়েছে তার পরিচিত এক টিভি কোম্পানি থেকে সে ওগুলো ব্যবস্থা করে দেবে। 11টার মধ্যে লোকেশন প্যাক আপ করে আমরা চললাম মূল শহরে। আর্লিংটন মেমোরিয়াল ব্রিজে শুটিং শুরু করে চারপাশে তাকাচ্ছি। লিঙ্কন মেমোরিয়াল খানিকটা দূরে, পুলিশ এসে বাগড়া দিতে পারে। এর আগে শুনেছি ওয়াশিংটন শহরে 4 রকমের পুলিশ কাজ করেন, তাদের ক্ষমতা এক একটি পরিধিতে। সরকারি চিঠিপত্র তাদের কতটা ঠান্ডা রাখবে বুঝতে পারছি না। রমাপ্রসাদকে বলেছি দ্রুত কাজ সারতে, কিন্তু আলো, যন্ত্র, অভিনেতা অভিনেত্রী যদি একই ছন্দে না চলে, তাহলে পরিচালককে রিটেক করতেই হয়। সেক্ষেত্রে অধৈর্য হয়ে কোনো লাভ নেই। এই দুপুরবেলায় জগা পাগলাদের দেখতে পেলাম। একটু নিম্নমুখী হলেও রসিকতাটি কিন্তু উপভোগ্য। ভর দুপুরে খাটো প্যান্ট পরে মধ্যবয়সী পুরুষ মহিলারা জগিং করতে বেরিয়ে পড়েছেন। সমানে ছুটছেন তারা। মধ্যরাত্রেও কাজ শেষ করে এরা একবার জগিং এ বের হন। এই জগিং বিলাসীদের বাঙালিরা জগা পাগলা নামে নাম দিয়েছেন। অফিসে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক হলো, একটু জগিং করে নেওয়া যাক, এইরকম ভাবখানা। স্বাস্থ্য রক্ষা করার জন্যে আকুল প্রয়াস। কাজ করতে করতে লিঙ্কন মেমোরিয়ালের সামনে আসতেই পার্ক পুলিশের দর্শন পেলাম। তিনি জানালেন এখানে শুটিং করা চলবে না। কাগজপত্র দেখিয়েও তার মন ভেজানো যাচ্ছিল না। তাকে নিয়ে তার অফিসারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে দেখলাম যিশুর হাতে ক্যামেরা। সে ওই সুযোগেই কিছু কাজ এগিয়ে নিচ্ছে। দূর থেকে ওয়াশিংটন মনুমেন্টকে ধরতে চেষ্টা করছে চরিত্রগুলোকে সামনে রেখে। রমাপ্রসাদ সচেতন যাতে ব্যাপারটা ডকুমেন্টারি হয়ে না দাঁড়ায়। শেষ পর্যন্ত অনুমতি পাওয়া গেল। ভিয়েতনাম মেমোরিয়ালের যে দেয়ালটি খুবই বিখ্যাত, তার সামনে কাজ করতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই 4 জনের বেশি লোককে সেখানে নিয়ে যাওয়া যাবে না। কামাল সেই অফিসারকে গল্পে এমন ভোলালো যে 4-এর জায়গায় 8 জন পৌঁছে গেল সেখানে। নইলে কাজটা করাই যেত না। এই তল্লাটে টুরিস্টদেরই ভিড়। আমরা চলে এলাম হোয়াইট হাউসের সামনে। বুশ সাহেবের বাড়ির দরজা তখন টুরিস্টদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। ক্যামেরা খুলতেই পুলিশ জানাচ্ছে, এখানে নয়, অন্য জায়গায় যাও। রমাপ্রসাদের জেদ সেখানেই কাজ করবে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পার্কে ক্যামেরা রেখে কাজ শুরু করা হলো। সামনেই হোয়াইট হাউস। বাইরে থেকে আন্দাজ করা যাবে না ভেতরের নিরাপত্তা ব্যবস্থা কতখানি, কিন্তু কোনো পুলিশ আমাদের বাধা দেয়নি। পার্কে শুটিং হচ্ছে, কিন্তু দর্শকের ভিড় নেই। কলকাতায় তা ভাবাই যায় না। বিকেলে ফেরার পর জয়ন্তীরা ঠিক করে রাখা একটা ডিপার্টমেন্টাল শপে ঢোকা হলো শুটিং এর জন্য। 3 তলা জুড়ে দোকানপত্তর, আলোর ফোয়ারা সর্বত্র। তেমন একটা আলোর দরকার হলো না। এমন একটা শপিং কমপ্লেক্স আমাদের দেশে নেই। ম্যানেজার মহিলা সানন্দে মত দিলেন, বাড়তি আলোর দরকার হলো না। আমরা যখন কাজ করছি তখন লক্ষ্য করলাম
একটি সুন্দরী তরুণী ঠায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে। কিছুক্ষণ বাদে যিশু এবং বিবেকের সঙ্গে তার আলাপ পরিচয় হয়ে গেল। তারপর রীতিমতো ঘনিষ্ঠতা। যিশু আমার কাছে এসে কিন্তু কিন্তু করে বলল, সমরেশদা, একটা সাদা আমেরিকান মেয়ের চরিত্র আছে, তার অভিনেত্রী পেয়ে গেছেন? তখনও আমি বেকিকে দেখিনি। বেকি জয়ন্তীর বান্ধবী। আমার এক চমৎকার আবিষ্কার জয়ন্তী আমাদের জন্য করে রেখেছিল, তখনও জানতাম না। যিশুকে বললাম, এখনো দেখা পাইনি, কথা শুনেছি। যিশু ওর সেই সরল হাসিটা মুখে ছড়িয়ে বলল, যাক, কোনো প্রবলেম নেই, ওটা নিয়ে ভাববেন না। মানে? এবার আমার ঈষৎ অবাক হওয়ার পালা। ওই যে মেয়েটিকে দেখছেন, কেমন দেখছেন? অনেকটা সোফিয়া লোরেন, অডি হেপবার্ন, এলিজাবেথ টেইলর পাঞ্চ করা মনে হচ্ছে না? খুব ভালো মেয়ে। ওর মা-বাবার ডিভোর্স হয়ে গিয়েছে। একদম একা থাকে। খুব কষ্ট। ওর ভীষণ ইচ্ছে টিভি বা সিনেমায় অভিনয় করবে। আমার কাজ দেখছিল অনেকক্ষণ ধরে। আলাপ হতেই নাম শুনতেই ভীষণ খুশি। বলল, যদি তোমরা আমাকে অভিনয়ের একটা সুযোগ দাও তাহলে। বুঝতেই পারছেন। নো প্রবলেম। যিশু দাশগুপ্ত আকর্ণ হাসল। মেয়েটিকে আরেকবার ভালো করে দেখলাম। সুন্দরী বলতে আমি বাধ্য। কলকাতার রাস্তাঘাটে শুটিং হলে এই জাতের সুন্দরী মেয়েরা কখনোই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুটিং দেখে না। বললাম, ঠিক আছে, তুই ওকে জয়ন্তীর বাড়ির নম্বর দে। যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করলে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের মূল শুটিং নিউ ইয়র্কে। ওয়াশিংটন থেকেও কি করে সেখানে যাবে? যিশু চোখ বড় করল। সব কথা হয়ে গেছে। ও কলকাতায় থাকলে গ্রুপ থিয়েটারের মেয়ে হয়ে যেতে পারত। ভোর ৫টায় ডাকলেই হাজির। আবার গ্রুপের দাদা রাত ১১টায় রিহার্সাল শেষ করলে লাস্ট বাসে ঢুলতে ঢুলতে বাড়ি ফেরে। সেই মেয়েদের মতো এর স্ট্যামিনা। কয়েক মিনিটে এত আবিষ্কার। বললাম, ঠিক আছে, বলে দে। যিশু চলে যাচ্ছিল। আমি ডাকলাম, যিশু, তোর মানে তোদের ব্যাপারটা। মুহূর্তে ওর মুখে একটা ছায়া এলো এবং চলে গেল। বলল, কোর্টে গিয়ে দিয়ে এসেছি, এখন পুরোপুরি দাদাদের বোন হয়ে গেছে ও। যিশু চলে গেল। এই যিশুকে আমি অনেক বছর আগে প্রথম কফি হাউসে দেখি। ঝকঝকে ছেলে ছিল। সিনেমায় আলো সরবরাহের ব্যবসা করত, কিন্তু অত্যন্ত বিনয়ী মনে হতো। ১৩ পার্বণের সময় ওর সঙ্গে কাজ করার সুযোগ হলো। মুক্তবন্ধে ওকে দিয়ে অভিনয় করিয়েছিল রমাপ্রসাদ। একটি ভদ্র বিনয়ী ছেলে নিয়ম ভাঙার খেলায় মেতেছে তখন। রাত ২টো পর্যন্ত মদ খায়, বেপরোয়া জীবনযাপন করে, কিন্তু দেখা হলে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিনীত হয়। এরই মধ্যে প্রেম এবং বিবাহ। ওর বাড়িতে নেমন্তন্নও খেয়েছি। চমৎকার লেগেছে ওদের। তারপরেই শুনেছি গোলমাল হয়েছে, বিচ্ছিন্ন হচ্ছে ওরা। খুব খারাপ লেগেছিল। অনুযোগ করতেই বলেছিল, দোষ আমার দাদা। আফটার অল আমি তো কলকাতার যিশু। কাঁচকে স্টিল ভেবেছিলাম। এই যিশুকে দিয়ে রমাপ্রসাদ আজ অভিনয় করালো। শকুন্তলার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ও যা হিন্দি বলছিল তা সামলাতে মদনসূদনজি হিমশিম খাচ্ছিলেন। চলন্ত সিঁড়িতে দোকানগুলোর ঘোরানো বারান্দায় কাজ করে এলে রমাপ্রসাদ ওকে বলল, ভালোই হয়েছে। দর্শক যখন তোমার মুখে অন্য কারো চোস্ত হিন্দি শুনবে তখন তো তোমাকেই তারিফ করবে। যিশু চিন্তিত গলায় বলল, আরেকবার গোলমাল হবে। আমি যা নই তাই ভেবে নেয় কেউ কেউ। সেই ভাবনার মান বজায় রাখতে একটা জীবন কতবার খরচ করব। যাকগে, সমরেশদা, মেয়েটি আজ রাত্রেই টেলিফোন করছে। মেয়েটি অবশ্য কোনোদিন টেলিফোন করেনি। হয়তো এই কারণে যিশুর সারা জীবন আফসোস থাকবে। দেখা গেল জয়ন্তীদের যে টেলিফোন নম্বর যিশু জানতো সেটি ভুল। শেষ সংখ্যাটি লিখতে ভুল করেছিল সে। মেয়েটি সারা জীবনে আর যোগাযোগ করতে পারবে না। পরের দিন সহজেই জয়ন্তীর সৌজন্যে আলোর সরঞ্জাম পেয়ে গেলাম। কোনো ইউনিয়ন নেই, টাকা জমা রাখতে হলো না। নিউ ইয়র্ক আর ওয়াশিংটনের মধ্যে পার্থক্য বিরাট। ইন্স্যুরেন্সের কথাও কেউ বলল না। অবশ্য জয়ন্তীর সঙ্গে স্টুডিওর মালিকের পরিচয় এই সহজ হয়ে যাওয়ার মূল কারণ। বিকেল থেকেই শুটিং শুরু করলো রমাপ্রসাদ জয়ন্তীর বাড়িতে। রাত ১১টায় ওয়াশিংটন পর্ব সমাপ্ত। আজ সকালে বেকি এসেছে। লম্বা, মিষ্টি চেহারার সাদা মেয়ে। খুব হাসে। ওর কাছে এই ব্যাপারটা খুব মজার। বলল, স্কুলে নাটক করেছি। এসব ব্যাপারে অভিজ্ঞতা আমার একদম নেই।
ভুল করলে দেখিয়ে দিও। রাতে রমাপ্রসাদ জানায় বেকির কাজ দেখে সে খুব খুশি। আজ কাজ ছিল জয়ন্তীর আর বেকির। জয়ন্তী এসেছে বেকির বাড়িতে। বেকির মা বাবা আলাদা হয়ে গেছেন। নিঃসঙ্গতা রোগে ভুগছে মেয়েটা। আর নিজের বাবার ভণ্ড আচরণে অত্যন্ত ক্ষুব্ধ জয়ন্তী। দুজনের সমস্যা দুরকম। আমরা সংলাপের ব্যাপারে কোনো রকম সমঝোতা করিনি। বিদেশি চরিত্রগুলো ইংরেজি বলেছে, তাদের সঙ্গে ভারতীয় চরিত্রেরা যখন কথা বলেছে তখন দর্শকদের সুবিধার জন্য হিন্দি ব্যবহার করা হয়নি। অনেক সময় সংশয় এসেছে এদের আমেরিকান উচ্চারণ ভারতীয় দর্শকদের পক্ষে কতটা বোধগম্য হবে, কিন্তু ভরসা পেয়েছি এই কারণে যে আমাদের দেশে আমেরিকান ছবি তো খুব ভালো চলে। আজ বিজয়া দশমী। আগেই বলেছিলাম এই দিনটি সবার ছুটি। রমেনবাবুর ইচ্ছে ছিল সারা দিন চুটিয়ে আড্ডা মারার। জুলি বৌদির বাসনা আমাদের নিয়ে ওয়াশিংটনের এক পুজো মণ্ডপে যাওয়া। এখানে সপ্তমী অষ্টমী একটা শনিবার রবিবারে হলে নবমী দশমী পরের শনিবার রবিবারে পালন করা হয় ছুটি নেই বলে। দলের সবাই দেখলাম দুর্গা ঠাকুরের মুখ দেখবার জন্য ব্যস্ত। দশমী বলে কথা, অতএব আড্ডা বাতিল। দুপুরে আমরা রওনা হলাম ভ্যান এবং দুটো গাড়ি নিয়ে। মাইল 40 পাড়ি দিয়ে একটি স্কুল বাড়ির সামনে পৌঁছে দেখলাম পার্কিং প্লেসে গাড়ি রাখার জায়গা নেই বলতে গেলে। বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। পুজো হচ্ছে মাটির নিচে হল ঘরে। সিঁড়ি দিয়ে নিচে নেমে বিরাট করিডোর পেরিয়ে সেই হল ঘরে ঢুকতেই কানে ঢাকের বোল এলো। হঠাৎ সারা শরীরে কাঁটা ফুটল। অদ্ভুত এক আবেগে আক্রান্ত হলাম। কয়েকশ বঙ্গসন্তান তরুণ সেজেগুজে এই হল ঘরে মেলা জমিয়েছেন। এক কোণে দেবীর সুন্দর মূর্তির সামনে আরতি হচ্ছে। ঢাক বাজছে টেপ রেকর্ড থেকে মাইকে। একপাশে বাংলা বই বিক্রি হচ্ছে। যেন পঙ্গপালের দল ধান ক্ষেত ছেড়ে উড়ে যাচ্ছে। বেরোবার সময় রমেনবাবুদের বাড়ির অবস্থা ওই রকম ছিল, কিন্তু ওদের মুখ দেখে সেটা বোঝারই উপায় ছিল না। আমরা এখন ফিরে চলেছি নিউ ইয়র্কের দিকে। পথে কামাল আমাদের নিয়ে গেল হাইওয়ে ছেড়ে বাল্টিমোরে। সমুদ্রের ধারে সুন্দর সাজানো শহর। প্রতিদিনই কার্নিভাল হচ্ছে ওখানে। রমাপ্রসাদ ওর ইউনিট নিয়ে সমুদ্রের ধারে ডেকের ওপর চলে এলো। মালপত্র নামানো হচ্ছে ভ্যান থেকে। এমন সময় পুলিশ সাহেব দেখা দিলেন। এসব কি হচ্ছে? শুটিং করব। কার অনুমতিতে? চিঠি দেখালাম। সাহেব মাথা নাড়লেন। এক্ষুনি তোমরা বিচ কেয়ারটেকারের সঙ্গে দেখা করো। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছেন তিনি। দেখতে গেলাম। মধ্য 50-এর এক রাগী মহিলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়ে আছেন। কামাল তাকে খুব বিনীতভাবে চরিত্রটা দেখালো। একবার নজর বুলিয়ে তিনি চিৎকার করলেন, ওয়াশিংটনটা ভাবছেন কি? আমাদের জানানোর প্রয়োজন নেই? নো, ইম্পসিবল। আমার এখানে প্রচুর ভিজিটর্স। এখানে শুটিং করতে দিতে পারি না। সরকারি অনুমতি? সরকারকে বলুন আমাদের জানাতে, তারপর ভেবে দেখব। বুঝতে পারছি গোলমাল হয়েছে কোথাও। আমরা ভারত থেকে এসেছি। এই সুন্দর সমুদ্র তটের ছবি আমাদের দেশের লোককে দেখাতে চাই। আপনি যদি সদয় না হন তাহলে বাল্টিমোরের নাম ভারতীয়রা জানতেই পারবে না। এটা কি সিনেমা হচ্ছে? না না, ভিডিও। ঠিক আছে, আপনাদের পাসপোর্ট দেখি। 8 ঘন্টার জন্য অনুমতি দিলাম। তার মধ্যে কাজ শেষ না করলে পাসপোর্ট ফেরত পাবেন না। হ্যাঁ, ওই ডেকের ওপর কাজ করবেন। পাসপোর্ট দিয়ে ছুটে গিয়ে রমাপ্রসাদ এবং বিবেককে শর্তটা জানালাম। রমাপ্রসাদ কাঁধ নাচালো। হ্যাঁ, এমন করে শুটিং করা যায় না। প্রতি পদেই যদি বাধা আসে। দীপঙ্কর বলল, আরে চেষ্টাই করো না। এমন দারুণ স্পট কোথাও পাবে? ভাই বিবেক, তুমি একটু খুঁতখুঁতানি কমিয়ে ক্যামেরা চালাও তো। বিবেক বলল, খারাপ হলে তো সবাই ক্যামেরাম্যানকেই দোষ দেবে। আমার আর কামালের তখন ত্রিশঙ্কু অবস্থা। ম্যাডাম চোখ রাঙাচ্ছেন আর এরা শিল্পের উপর অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছে। কাজ শুরু হলো। 8 ঘন্টা 45 মিনিট নিয়ে মাথা ঘামাবার ছেলে রমাপ্রসাদ নয়, যদি সে কাজে ডুবে যায়। অর্ধেক কাজও হয়নি। ডেক থেকে সরে বাঁধানো পাড়ের ওপর দাঁড়ালাম। হঠাৎ দেখি ম্যাডাম আসছেন। হয়ে গেল। ভদ্রমহিলা এগিয়ে এসে প্রথমে পাসপোর্ট ফেরত দিলেন। তারপর বললেন,
শোনো, আমি ভেবে দেখলাম তোমাদের কাজ করতে দেয়া উচিত। জায়গাটা খুব সুন্দর, তাই না? তাড়াতাড়ি মাথা নাড়লাম। খুব। অনুমতি পাওয়া গিয়েছে জানার পর যেন কাজের বহর আরও বেড়ে গেল। কার্নিভাল, জগলারদের খেলা, বিচে শুয়ে থাকা সুন্দরীদের মাঝখান দিয়ে চরিত্রদের সংলাপ বলিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার শুটিং হলো নির্বিবাদে। পুলিশরাও জেনে গিয়েছে ম্যাডাম অনুমতি দিয়েছেন। যিশু বলল কিছু দৃশ্য টিভিতে দেখাতে দেবে না। এই বালতিগুড়ির মেয়েরা বড্ড কম কাপড়ে বিকিনি বানায়। বালতিগুড়ি? সর্বনাশ! বাল্টিমোরের নাম সবার মুখে বালতিগুড়ি হয়ে গেল। বিগ ম্যাকে লাঞ্চ সেরে সোজা নিউ জার্সিতে ফেরার কথা ছিল। কামাল বলল ঘন্টাখানেক ঘুরে গেলে আটলান্টিক সিটি পেয়ে যাব। সেখানে শুটিং করবে নাকি? ওখানে যে কাজ করার কথা ছিল তা আমরা বাল্টিমোরে করে নিয়েছি। তাছাড়া শুটিং করা ওখানে বেআইনি যদি ইন্স্যুরেন্স না করা থাকে। আমাদের নেই। কিন্তু কামালের উস্কানিতে রমাপ্রসাদ বলল, চলুন না, ঝুঁকি নেওয়া যাক। সংলাপ বদলানোর দরকার নেই। আমরা যদি পারি ক্যাসিনোর ছবি নিব, না পারলে নেব না। ইস্ট কোস্টের একটি দর্শনীয় জায়গা আটলান্টিক সিটি। পোর্ট অথরিটি থেকে অনেকগুলো বাস রোজ যায় সেখানে ট্যুরিস্ট নিয়ে। ভাবলাম এদের জায়গাটা ঘুরিয়ে নিয়ে আনি। পৌঁছাতে পৌঁছাতেই সন্ধে হয়ে গেল। লাস ভেগাসের মিনি সংস্করণ। দূর থেকেই দেখছি ক্যাসিনোর আলো জ্বলছে, সামনেই সমুদ্র। ঘন্টাখানেক সময় দেওয়া হলো সবাইকে। অন্ধকারে শুটিং করা যাবে না, ঘুরে দেখুক সবাই। দীপঙ্কর, মনোজদা আর শঙ্কর আমার সঙ্গে চলল। সিজারে ঢুকলাম আমরা। সেই একই রকম কয়েকশো স্লট মেশিন। আধ ঘন্টা বাদে দীপঙ্কর $50 জিতেছে, মনোজদা 30। শঙ্কর হারছিল। $8-10 খুইয়ে সে মনোজদার কাছে ধার চাইল। মনোজদা দিতে রাজি নয়। শঙ্কর ছাড়বে না। শেষ পর্যন্ত সে $5 নিয়ে ফিরে যেতেই দেখা গেল মনোজদা আর পেমেন্ট পাচ্ছেন না। দেওয়ার টাকা তো গেলই, উল্টে $5 হার হলো। বাকি কদিন এই শোক ভুলতে পারেনি মনোজদা। বলতেন ওই গাবুকে ধার দিয়ে আমার কপালটা গেল। কি শনি রে বাবা। দীপঙ্কর জিতল $60। সময় বেশি নেই। সবাইকে টেনে টুনে যখন ভ্যানের কাছে আনলাম তখন জানা গেল রমাপ্রসাদ লালুকে নিয়ে ক্যাসিনোর ভেতর ঢুকে ঘুরে ঘুরে ছবি তুলে ফেলেছে। এমনকি সমুদ্রের ধার থেকে নিয়ন আলো জ্বলা ক্যাসিনো বাড়িগুলোকেও ধরেছে ওরা। এডিটিং এর পরে আটলান্টিক বাল্টিমোর মিলে যে ছবি দাঁড়ালো তা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মধ্যরাত্রে মোটেলে ফিরে মালপত্র নামাচ্ছি। সবাই ক্লান্ত। হ্যাকেনসেকের চারপাশ নিঝুম। হঠাৎ 1 নম্বরের দরজা খুলে গেল। দেখলাম সেই সুন্দরী আবার ফেরত এসেছেন। বিবেককে দেখেই মুখ ঘুরিয়ে চলে গেলেন। বিবেক বলল, বাঁচা গেল। হাডসন নদীর ধারে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল। সকাল থেকেই আমরা ক্যামেরা সাজিয়ে তৈরি। 3টি সাদা ছেলে আসবে নিউ ইয়র্ক থেকে। সুদীপ্তর কাস্টিং ডিরেক্টর তাদের পাঠাবেন। 9টায় আসার কথা, 10টা বেজে গেল। উদ্বেগ বাড়ছে। ইংরেজি উপন্যাসে একসময় উডসের বর্ণনা পাওয়া যেত। নদী অনেক নিচে, চারপাশের গাছপালায় পরিবেশটা সেই রকম। নদী অনেক নিচে, চারপাশের গাছপালায় পরিবেশটা সেই রকমের। পাশের রাস্তায় গাড়ি বেশি চলে না। কিন্তু পুলিশ এলো। কেন করছো, কতক্ষণ লাগবে জিজ্ঞাসা করে জানিয়ে গেল 1 ঘন্টার মধ্যেই প্যাক আপ করতে হবে। ইন্স্যুরেন্স নিয়ে কিছু জিজ্ঞাসা করলো না। 10:30 নাগাদ ছেলে 3টে এলো সুদীপ্তর সঙ্গে। গাড়ি থেকে নেমেই ক্ষমা চাইল দেরি হওয়ার জন্যে। ওরা গত রাত্রে শুটিং করেছে 3টে পর্যন্ত। আবার এখান থেকে যাবে আরেকটা ছবিতে কাজ করতে। দৃশ্যটি বুঝে নিয়ে দেখলাম নিজেরাই রিহার্সাল দিয়ে পোশাক পাল্টে নিল। জয়ন্তী এসেছে তিমি দেখতে হাডসনের ধারে। সেখানে বেকির অপেক্ষা করার কথা। ওরা যখন কথা বলছে তখন 3টে সাদা আমেরিকান ছেলে ওদের বিরক্ত করবে। টেপ চালিয়ে জয়ন্তীকে নাচতে বলবে। জয়ন্তী রাজি না দেখে উল্লসিত হয়ে চিৎকার করে হাত ধরে টানাটানি করছে যখন, তখন টনি এগিয়ে আসবে। 3টে সাদা ছেলেকে বেদম মেরে ভাগিয়ে দিয়ে সে যখন চলে যাবে তখন বেকি কান্নায় ভেঙে পড়বে আর জয়ন্তী প্রথমবার দেখা টনিকে বলবে ধন্যবাদ। এটুকু লিখতে যত সহজ লাগলো কাজটা তার 100 গুণ কঠিন ছিল। রমাপ্রসাদ যা চাইছিল তা 3বার রিহার্স করে শুটিং শুরু হলো। গোলমাল হচ্ছিল মারপিটের দৃশ্যে। ব্যাপারটা বাস্তব করতে বারবার টেক করতে হচ্ছিল। বাংলা ছবির মারপিট দৃশ্য হাস্যকর হয় এটা সবার মাথায় ছিল। বিবেক কাজ শেষ করতে সাদা ছেলেরা প্রস্তাব দিল
ওরা অন্য একটা কম্পোজিশন করছে, সেটাও তোলা হোক। এবার যিশু ক্যামেরা নিল। ক্যামেরাম্যানকে দেখলাম ঘুরে ঘুরে নিচু উঁচু হয়ে মারপিটের শট নিচ্ছে। ৩ জনের একজন রোগা, একজন মোটা, তৃতীয় জন বেশ মাস্তান চেহারার। প্রত্যেকেই নিজের চরিত্রে চোস্ত। একসময় কাজ শেষ হলো। ওরা রমাপ্রসাদকে জিজ্ঞাসা করল সে খুশি কিনা। খুশি হয়েছে জেনে সে বলল, যদি কখনো আমাদের প্রয়োজন হয় খবর দেবেন। আমরা এখনো পার্শ্ব চরিত্রে কাজ করে যাচ্ছি। আর পারিশ্রমিক দিতে হবে না। আমাদের শুধু যাতায়াতের খরচটা দিন। বদান্যতার কারণ জিজ্ঞাসা করতে মাস্তান ছেলেটি বলল, আমি শুনেছি ইন্ডিয়া একটা দারুণ জায়গা। সেখানকার মানুষ আমাদের দেখবে, এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। এই সময়গুলোয় ভারতীয় হিসেবে বেশ লজ্জায় পড়তে হয়। আমরা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আজকাল গর্বিত হতে পারি না। তবু বিদেশিদের কেউ কেউ যখন প্রশংসা করে, তখন মনে হয় যে যা নয় তার জন্য প্রশংসা পেলে অস্বস্তি বেড়ে যায়। টনি আমাদের সঙ্গে ছিল। বলল, ওরা সত্যিই ভালো কাজ করল। তোমার সঙ্গে আগে আলাপ ছিল? কিন্তু এই সাদারা অন্য ধরনের। সাদারা শব্দটা কানে বাজল। হঠাৎ মনে হলো ভারতীয়দের সঙ্গে আমেরিকানদের মেলামেশার ফাঁক নিয়ে আমি একটু বেশি ভেবেছি। কলকাতায় ট্রামে বাসে কোনো বিহারিবাসীকে ভুল করতে দেখলে স্বচ্ছন্দে খোট্টা বলতে বাধে না আমাদের। হাতে বেশি সময় নেই। খুব দ্রুত আমাদের শুটিং শেষ করতে হচ্ছিল। নিউ ইয়র্ক, নিউ জার্সির বঙ্গ সমাজের সঙ্গে আমার একটু আধটু পরিচয় থাকা সত্ত্বেও আমি এ ব্যাপারে তাদের বিরক্ত করতে চাইনি। এরা প্রত্যেকেই কাজের মানুষ এবং মোটামুটি আগে থেকেই ছুটিগুলো কাটানোর ব্যবস্থা করা থাকে। সিদ্ধার্থের মতো আপন বন্ধুর ওপর আমরা এত যে অত্যাচার করেছি তা সবাই সহ্য করবেন এমন আশাও তো করতে পারি না। কিন্তু এবার প্রয়োজন হলো। চিত্রনাট্যে একটি পার্টির দৃশ্য ছিল যেখানে প্রলয় গিয়েছেন। এই পার্টির দৃশ্যটা কারো বাড়ির হলঘরে করতে হবে এবং সেখানে অতিথিদের প্রয়োজন। যেহেতু আমার পরিচয় বাঙালিদের সঙ্গেই, তাই তাদের আমন্ত্রণ জানানো হলো ওই পার্টিতে আসবার জন্যে। মদনসূদনজি ভরসা দিলেন ওদের দিয়ে তিনি হিন্দি বলার কাজ চালিয়ে নেবেন, যাতে পরে ডাবিংয়ের সময় অসুবিধায় না পড়তে হয়। এর আগে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে যে দুবার গিয়েছি, অনেকেই আমাকে নৈশভোজে নেমন্তন্ন করেছেন। সেখানে মোটামুটি একই মুখ, একই রকমের খাওয়া। শুধু আলোলিকা ভবানের বাড়িতে একটু ব্যতিক্রম ছিল। এবার কাজের চাপে নেমন্তন্ন এলেও নিতে চাইনি। সিদ্ধার্থকে দায়িত্ব দেওয়া হয়েছিল অতিথিদের পার্টিতে আমন্ত্রণ জানাতে। কারো এই দিন সময় হয় তো কারো অন্য দিন। শেষ পর্যন্ত একটা ছুটির দুপুর থেকে কাজ হবে বলে ঠিক হলো। সুজন এবং সমিতা দাশগুপ্ত সাগ্রহে অনুমতি দিয়েছিলেন তাদের বাড়ি ব্যবহার করতে। ভাবলাম সবকিছুই সুন্দরভাবে এগোচ্ছে। নিউ জার্সির বাঙালিদের একটি সংস্থা কল্লোল, তার সদস্যা কুমকুম আমাদের সিরিয়ালে অভিনয় করেছেন। প্রথমে যে শ্রুতি নাটক লিখেছিলাম তাতেও তার অংশ ছিল। তিনি অনুরোধ করেছিলেন তার বাড়িতে নৈশভোজ করতে। সেখানে বেশ কিছু অচেনা মুখ। তারা জানতে চাইলেন কে কে পার্টির দৃশ্যে নিমন্ত্রিত। সিদ্ধার্থের ওপর দায়িত্ব ছিল বলে আমরা বিশদ জানতামও না। কিন্তু কেমন একটা অস্বস্তি হলো। সেখানে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ, যার কবিতা পাঠের ভঙ্গি আমাদের খুব ভালো লেগেছিল। তাকে পার্টির দৃশ্যে আমন্ত্রণ জানাতে তিনি সাগ্রহে সম্মতি দিলেন। এইটাই সম্ভবত ভুল হয়ে গিয়েছিল। ঠিক ছিল বেলা 11টার মধ্যে আমরা সুজন সমিতার বাড়িতে পৌঁছে কাজ শুরু করব। কিন্তু তার আগে নিউ ইয়র্কের রাস্তায় কাজ করার কথা। সেই কাজ শেষ করে ঘণ্টাখানেক পথ পাড়ি দিয়ে যখন ওদের বাড়িতে পৌঁছালাম, তখন অতিথিরা খুব স্বাভাবিকভাবেই বিরক্ত। সবাই সেজেগুজে অপেক্ষা করছেন। আমরা ক্ষমা চেয়ে কাজ শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই অখুশির আঁচ পাওয়া গেল। এক ভদ্রমহিলা আমাকে একলা পেয়ে অনুযোগ করলেন, কেন ওই বিশেষ সুন্দরীকে এখানে আমি নিমন্ত্রণ জানিয়েছি। তিনি বিরোধী ক্লাবের সদস্যা। দেখলাম মহিলার সঙ্গে অনেকেই দূরত্ব রাখছেন। তখন এ নিয়ে ভাবার সময় না। এমনিতেই সময় বেশি নেই। গৃহকর্তাকে কথা দিয়েছি রাত 9টার মধ্যে তার বাড়ি ছেড়ে দেব। কিন্তু একেবারে নতুন শিল্পী এবং তার উপর ভাষাটা যখন হিন্দি, তখন কাজ দ্রুত এগোতে পারে না। তবু ছেলেরা পাল্লা দিয়ে অভিনয় করে গেলেন দীপঙ্করের সঙ্গে। সময় না থাকায় মহিলাদের দৃশ্যগুলো অল্পে শেষ করতে হলো। সংলাপ কমাতে হলো এবং যে কোনো পরিচালক এমন কাজ করতে যখন বাধ্য হন, তখন তার কষ্ট শিল্পীদের চেয়ে কম হয় না।
এই ঘটনার পরে আমার কাছে অদ্ভুত সব কথাবার্তা ভেসে এলো ফোনে, যা থেকে আমার ধারণা হতেই পারে কয়েক হাজার মাইল দূরে পাড়ি দিয়ে আমেরিকান নাগরিকত্ব নিয়েও বাঙালির চরিত্রের মূল বৈশিষ্ট্যটুকু একটুও নষ্ট হয়নি। বাঙালি ঈর্ষাকাতর এবং সন্দেহ করতে ভালোবাসে। ৩ জন বাঙালি এক জায়গায় গেলেই দুটো দল হয়ে যায়। এসব সত্য সবার জানা। কিন্তু শরৎচন্দ্রের সেই গ্রাম্য মানসিকতা এখনো স্বচ্ছন্দে বেঁচে আছে ওখানকার এপার বাংলার বাঙালিদের মধ্যে। এর প্রমাণ পাচ্ছিলাম ফিরে আসার পরেও। আমরা একটি পূজা মণ্ডপে শুটিং করার কথা ভেবেছিলাম। আলোলিকার লেখায় পড়লাম ওরা এই কারণে আমাদের কাছে ডলার চাইবেন বলে ভেবেছিলেন। অথচ একেবারে লাভের আশা না করে সাধ্যের বাইরে গিয়ে আমরা ওদের ছবি এ দেশের মানুষকে দেখাতে চেয়েছি। ব্যতিক্রম নিশ্চয়ই অনেক আছেন, যেমন সমিতা দাশগুপ্ত। নির্যাতিতা ভারতীয় মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য এই ভদ্রমহিলা মানবী নামের একটি সংস্থা তৈরি করে যেভাবে লড়ে যাচ্ছেন, তা দেখে শ্রদ্ধায় মন ভরে যায়। সিদ্ধার্থর বাড়ির সামনে শুটিং হচ্ছিল। নির্জন রাস্তা, সার দেওয়া বাংলো প্যাটার্নের বাড়ি। হঠাৎ সাইরেন বাজাতে বাজাতে ৩টে পুলিশের গাড়ি হাজির। ২ অফিসার তেড়ে এলেন। এই যে, কি হচ্ছে এখানে? বিনীতভাবে জানালাম, আমরা টিভির জন্য শুটিং করছি। একজন বললেন, তোমরা ওই বাড়ির সামনে রিফ্লেক্টর রেখেছ, উনি বিরক্ত হয়েছেন, এমন কাজ তোমরা কিছুতেই করতে পারো না। দ্বিতীয় জন বলল, অনুমতি নিয়েছ? বললাম, হ্যাঁ মশাই, নিয়েছি। তাছাড়া আমরা কাউকে একটুও বিরক্ত করছি না। রাস্তায় কোনো গাড়িও আটকে যাচ্ছে না। অফিসার মাথা নাড়লেন। ওসব ছাড়ো, দেখি কাগজটা। ওটা আমি সব সময় সঙ্গে রাখতাম। অতএব হাসি মুখে ওয়াশিংটন থেকে পাওয়া কাগজটি দেখালাম। তিনি যেন বেশ কষ্ট করে সেটা পড়লেন। তারপর সেটা ফিরিয়ে দিয়ে হাত বাড়ালেন। ইন্স্যুরেন্স? মানে, এখানে শুটিংয়ের জন্য ইন্স্যুরেন্স করতে হয় নাকি? আজ্ঞে হয়। আইন না জানা কোনো অজুহাত নয়। আমাদের এই ক্লোস্টার শহরে নিজস্ব নিয়ম কানুন আছে। বুশ সাহেব তোমাকে অনুমতি দিলেও এখানকার নিয়মটা ভাঙা চলবে না। ঠিক আছে, তোমরা মেয়রের অফিসে গিয়ে অনুমতি নিয়ে এসো। ততক্ষণ আমি কিছু বলছি না, কিন্তু শুটিং করা চলবে না। মেয়রের অফিস কোথায়? আশ্চর্য, তুমি ক্লোস্টারে এসে মেয়রের অফিস দেখোনি? দেখতে হবে তা তো ভাবিনি, যদি দয়া করে দেখিয়ে দাও। সিদ্ধার্থ চুপচাপ শুনছিল। গম্ভীর গলায় বলল, সমরেশ, আসুন। গাড়িতে মেয়রের অফিসে যেতে যেতে সিদ্ধার্থ বিড়বিড় করে বলল, অদ্ভুত ব্যাপার। আপনারা নিউ ইয়র্কে শুটিং করলেন, কে মার্টের সামনে করলেন, কেউ কিচ্ছু বলল না। আর কারো বাড়ির সামনে করতে গেলেই ঝামেলা। সেই সকালেই মেয়রের অফিসে যে যার আসনে বসে কাজ করছে দেখে অবাক হইনি। ভারপ্রাপ্ত মহিলা বললেন, খুব অন্যায় করেছ তোমরা শুটিং করে। আমরা বললাম, এখনো করিনি, করব ভাবছিলাম। ও ঠিক আছে, এই ফর্মটা ভর্তি করে $300 জমা দাও। $300? আমার মাথায় বাজ পড়ল। মিষ্টি হাসলেন ভদ্রমহিলা। এতেই সব কভার হয়ে যাবে। তোমরা ৩ ঘন্টা শুটিং করতে পারবে। বিনা অনুমতিতে ক্লোস্টারে শুটিং করা যায় না। সিদ্ধার্থ জিজ্ঞাসা করল, যদি আমি আমার বাড়িতে, মানে বাড়ির ভেতরে শুটিং করি, তাহলে কিছু বলার আছে? আগে হ্যাঁ স্যার, সেটাও নিষিদ্ধ যদি আগাম অনুমতি না নাও। ঘন্টা পিছু $100, মিনিমাম ৩০০। ফাঁপড়ে পড়লাম। রমাপ্রসাদ ওদিকে ক্যামেরা সাজিয়ে বসে আছে। সময় নষ্ট হচ্ছে। এদিকে $300 দেবার সামর্থ্য আমাদের নেই। হঠাৎই ভদ্রমহিলা নিচু গলায় বললেন, তোমাদের একটা কথা বলি, কিন্তু আমি বলছি ভুলে যাও। মনে হচ্ছে তোমাদের ফান্ড নেই। পাশের শহরে চলে যাও, সেখানে এইসব নিয়ম নেই। শুধু মেয়র অনুমতি দিলেই হয়ে যাবে। সিদ্ধার্থ চনমনিয়ে উঠল। আচ্ছা, আমার বাড়ির সামনের রাস্তাতেই নিতে হবে, এমন কি জরুরি কিছু আছে? বিন্দুমাত্র নয়। তাহলে এক্ষুনি চলুন, পাশের শহরে যাই। পাশের শহর কত দূরে? মিনিট 8। পাশের শহরে পৌঁছেছি 8 মিনিটের মধ্যেই। মেয়রের অফিসের সামনে গাড়ি থেকে নেমে আমি আর সিদ্ধার্থ এগোচ্ছি। এক ভদ্রলোক অফিসের বাইরে দাঁড়িয়েছিলেন। প্রৌঢ়, কিন্তু স্বাস্থ্য ভালো। জিজ্ঞাসা করলেন, আপনাদের কোনো সাহায্য করতে পারি? সিদ্ধার্থ বলল, আমরা মেয়রের সঙ্গে কিভাবে দেখা করতে পারি? প্রয়োজনটা কি? এরা আমার বন্ধু, ইন্ডিয়া থেকে একটা টিভি শুটিং করতে এসেছেন। আমি ক্লোস্টারে থাকি।
সেখানে শুটিং করতে অনেক ঝামেলা। তাই আপনাদের মেয়রকে বলবো যদি তিনি এখানে শুটিং করার অনুমতি দেন। কতজন লোক আছে শুটিং টিমে? জনা ২০। হুম, ট্রাফিক জ্যাম না করাই ভালো। করতে হলে অল্প সময়ের জন্য। হ্যাঁ, ওদিকে একটা সুন্দর পুকুর আছে, ওটাও দেখতে পারেন। আপনার ক্লোস্টারের চেয়ে খুব খারাপ জায়গা নয় এটা। ভদ্রলোক হাত বাড়ালেন। আপনারা স্বচ্ছন্দে যতক্ষণ খুশি কাজ করতে পারেন। হাতে হাত মিলিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি? আমি এই শহরের মেয়র। ভদ্রলোকের ব্যবহারে আমরা চমৎকৃত। বারংবার ধন্যবাদ দিলাম তাকে। পাশাপাশি দুটো শহরের আইন-কানুনের তফাৎ কি করে এমন হলো আমি জানি না। তাছাড়া শহরের মেয়র হেঁটে হেঁটে চারধার দেখছেন, এমন অভিজ্ঞতাও আমার নেই। কাজ শুরু হয়ে গেল। আমাদের অবস্থা বসতে দিলে শুতে চাওয়ার মতো। রাস্তায় পার্কে শুটিংয়ের মালপত্র ছড়িয়ে ছিটিয়ে কাজ হচ্ছে। পুলিশ এখানেও আছে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না। বোঝা গেল মেয়রের অফিস থেকে নির্দেশ চলে গেছে ওদের কাছে। এখানেই জয়ন্তী এবং টনির সেই দৃশ্যটি তোলা হলো, যেখানে টনি বলছে তাকে জয়ন্তী কেন বাড়িতে নিয়ে যেতে চাইছে না। জয়ন্তী মুখ নামিয়ে জবাব দিল, আমার বাবা কোনো কালোকে বাড়িতে নিয়ে যেতে পছন্দ করেন না। টনি অবাক হয়ে বলল, কেন, তিনি কি সাদা? মাথা নাড়ল জয়ন্তী, না, কালো। ওরা দুজনে চমৎকার অভিনয় করল। এরই ফাঁকে টনি এসে দাঁড়ালো আমার পাশে। ছেলেটিকে আমার খুব ভালো লাগতো। সে বলল, তোমাদের সিরিয়ালে এমন একটা বিষয় জায়গা পাচ্ছে জেনে খুব ভালো লাগছে। বললাম, অনেক ধন্যবাদ। আমরা ভারতীয়রা চিরকাল সাদাদের এইরকম ব্যবহারের বিরোধী। ছেলেবেলায় আঙ্কেল টমস কেবিন নামে একটি বই পড়েছি। খুব জনপ্রিয় ছিল বইটি। আঙ্কেল টমের জন্য সে সময় কান্না পেত। পড়েছ বইটা? টনি মাথা নেড়েছিল। হ্যাঁ, পড়েছি। মার্টিন লুথার কিং সম্পর্কে কি ধারণা? আমরা তাকে শ্রদ্ধা করি। সারা জীবন লড়াই করে আদর্শের জন্য তাকে প্রাণ দিতে হয়েছিল। তুমি হয়তো জানো না, নেলসন ম্যান্ডেলা যেদিন কলকাতায় গিয়েছিলেন সেদিন তাকে সম্মান জানাতে লক্ষ লক্ষ মানুষ মিছিল করে গিয়েছিল। দারুণ ব্যাপার তো। টনির চোখ চকচক করল। কিন্তু টনি, একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। বলো। গতবার এসে দেখেছি, এবারও দেখলাম কালোদের একটা বড় অংশ রীতিমতো ভীতিকর হয়ে উঠেছে। রাস্তাঘাটে ঘন্টার পর ঘন্টা ওরা যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে মনে হয় কাজকর্ম নেই। আইন ভাঙার প্রবণতাও খুব। কেন? টনি মুখ ফেরালো। এর অনেক কারণ, এক কথায় বলা যাবে না। সে আর কথা বাড়াতে চাইল না। দুপুরের পরে কামাল ভ্যান চালিয়ে নিয়ে এলো ম্যানহাটনের একপাশে। জয়ন্তী আর টনির কিছু দৃশ্য তোলা হবে। কেউ বাধা দিচ্ছে না। পাতাল রেল স্টেশনে নেমেও শুটিং হলো। রমাপ্রসাদ বেশ সাহসী হয়ে উঠেছে। খানিকটা এগোতেই আমরা থমকে গেলাম। বিশাল চওড়া রাস্তার দুদিক দিয়ে গাড়ি ছুটছে। মাঝখানে অনেকটা চওড়া বাঁধানো চত্বরে ৩ তলা বাড়ির সমান ওটা যে রিফ্লেক্টর, তা বুঝতে সময় লাগলো। দুপাশে আকাশ ছোঁয়া আধুনিক বাড়ি। এর ঠিক মাঝখানে ক্যামেরা সাজানো হয়েছে। ৪খানা ক্যামেরা। কয়েকটি তাঁবু ফেলে তাতে শিল্পীদের মেকআপের ব্যবস্থা করা হয়েছে। শুটিং জোনে দোকানের সেট পড়েছে। পথচারীরা দূরের ২ ফুটপাতে দাঁড়িয়ে আমেরিকান ছবির শুটিং দেখছেন। এই এলাহি ব্যবস্থা করতে কত খরচ হয়েছে তা আমরা কল্পনাও করতে পারবো না। ইন্স্যুরেন্স কোম্পানিকে অন্তত ১০০০ প্রিমিয়াম দিতে হয়েছে কয়েক ঘন্টার জন্যে। অথচ মজার ব্যাপার হলো, দুপাশে ট্রাফিক ওই শুটিং এর জন্য ১ সেকেন্ডের জন্যও আটকে থাকছে না। যিশু চাপা গলায় বলল, বিবেকদা, ক্যামেরা বাক্সে ঢোকান, এরা দেখলে নিশ্চয়ই হাসাহাসি করবে। কি এলাহি ব্যাপার, কল্পনা করা যায় না। সত্যি, ওই বিশাল শুটিং ব্যবস্থার আয়োজন মার্কিন প্রযোজকদের পক্ষেই করা সম্ভব। চিৎকার চেঁচামেচি নেই, অথচ কাজ হচ্ছে দ্রুত গতিতে। কিন্তু শুটিং দেখার সময় আমাদের হাতে নেই। ভ্যানে উঠে সবাই চলে এলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছাড়িয়ে সাউথ ফেরিতে। এখান থেকেই প্রতি ১০ মিনিট অন্তর স্টিমার ছাড়ছে স্ট্যাটেন আইল্যান্ডে যাওয়ার জন্য। রমাপ্রসাদের চিত্রনাট্যে স্ট্যাচু অফ লিবার্টির একটা ভূমিকা আছে। স্ট্যাচুর ছবি তুলতে গেলে সাউথ ফেরির হোয়াইট হল স্ট্রিট থেকে ক্যামেরা চালালে পুতুলের মতো দেখাবে। লিবার্টি আইল্যান্ডে পর্যটকদের নিয়ে যাওয়া হয় আলাদা লঞ্চে।
কিন্তু আমরা স্থির করলাম স্ট্যাটেন আইল্যান্ডের স্টিমারে উঠব। ওই স্টিমার স্ট্যাচুর গা ঘেঁষে যায়। ডেকে দাঁড়িয়ে টনি এবং জয়ন্তীকে নিয়ে শুটিং করলে চমৎকার দৃশ্য পাওয়া যাবে। তার আগে একটি ভারতীয় বাদামওয়ালার সঙ্গে জয়ন্তীদের দেখা হবার দৃশ্য ছিল ওই সাউথ ফেরিতেই। আগে একদিন লোকটাকে দেখেও গিয়েছি। আজ তাকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজার পরে দর্শন পেলাম। একেবারে দিশি মতে কাঠের বাক্সর উপর বাদাম সাজিয়ে বিক্রি করছে। শুটিংয়ের কথা বলতে আপত্তি করল। দেশের লোক টিভিতে তার বাদাম বিক্রি করার ছবি দেখবে, এটা সে কিছুতেই মানতে পারছিল না। লোকটার চেহারার সঙ্গে বিবেকের কিছুটা মিল ছিল। রমাপ্রসাদের অনুরোধে বিবেক যিশুকে ক্যামেরা দিয়ে বাদামওয়ালার ভূমিকায় নামল। আকাশে এবার মেঘ জমেছে। স্টিমারে ওঠা মাত্র টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেল। এককালে সকরিকলি মণিহারি ঘাটে স্টিমার চেপেছি, কিন্তু এই 3 তলা স্টিমারে গোটা 50 গাড়ি স্বচ্ছন্দে পার হচ্ছে। কোথাও এক ফোঁটা ময়লা নেই। আর এখানে সিগারেট জ্বালানো নিষিদ্ধ। আলো বড্ড কম। বিবেক খুঁতখুত করছে। স্টিমার ক্রমশ স্ট্যাচু অফ লিবার্টির কাছে পৌঁছে গেল। এতকাল ছবিতে দেখেছি, এখন একেবারে সামনাসামনি। আমার কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। যা কিছু অচল, অতিরিক্ত রকমের বিখ্যাত, তা আমাকে কখনোই টানে না। প্যারিসে মোনালিসার ছবির সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, এই সেই ছবি, যা। স্ট্যাটেনে পৌঁছেও আমরা স্টিমার থেকে নামিনি। বিবেক আরেকবার লিবার্টিকে পেছনে রেখে টনি ও জয়ন্তীর দৃশ্য গ্রহণ করতে চায়। বৃষ্টি থেমেছে, কিন্তু সন্ধে হয়ে আসছে। অতএব এই স্টিমারেই ফেরা দরকার। ফিরতি পথে মোটামুটি সন্তুষ্ট হলো সে কাজ করে। সাউথ ফেরি থেকে স্টিমার ছাড়া প্রচুর নৌকো ছাড়ে বিভিন্ন দ্বীপে যাওয়ার জন্য। আর খুব ভালো লাগলো পরিচিত দৃশ্য দেখে। আমাদের তীর্থস্থানের পান্ডাদের মতো সেই সব নৌকোয় ওঠার জন্য প্রায় হাত ধরে টানাটানি করে দালালরা। কিছু জীবিকার ধরন পৃথিবীর সব জায়গাতেই একই রকমের। সন্ধে হয়ে গেছে, মেঘ সরে গেছে, আকাশে এখন একটি দুটি তারা। কিন্তু আকাশ দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায়। আকাশচুম্বী বাড়িগুলোর আড়াল সরিয়ে ফাঁক খুঁজতে হয়। রমাপ্রসাদ নিউ ইয়র্কের আকাশ থেকে শহরের ছবি তুলতে চেয়েছিল। টিকিট কেটে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঢুকলাম। 108 তলায় 1 মিনিটের কম সময়ে লিফটে ওঠা এক অদ্ভুত অভিজ্ঞতা। শরীরেও মৃদু ঝাঁকুনি লাগে। তারপর সিঁড়ি ভেঙে ছাদে পা দিলে যে অভিজ্ঞতা, তার কোনো বিকল্প নেই। মাথা ঝুঁকিয়ে 15, 20, 50 তলা বাড়ির ছাদ দেখতে হয়। নিচে হীরের মতো আলো জ্বলছে। আন্দাজে আলো দেখে বুঝতে হয় ওইটা ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ। এম্পায়ার স্ট্রিট বিল্ডিং শুধু পাল্লা দেয়। রাস্তায় যে গাড়িগুলো ছুটছে সেগুলো পিঁপড়ের চেয়ে বড় নয়। হাওয়া বইছে উত্তাল। অত উঁচুতে উঠলে মন বড় হতে বাধ্য। পাশে দাঁড়িয়ে একজোড়া মানুষ যে কুইক ফ্লিক্স লাগানো চুম্বনে আবদ্ধ, সেদিকে তাকাতেও ইচ্ছে হয় না। আগামীকাল শেষ দিন। মোটেলে ফিরে এসে হিসেব করছিলাম। বেলা 1টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং তারপর সবার ছুটি। ওই একবেলা যা দেখার দেখে নাও। সবাই কামালকে ধরছে গাইড করার জন্যে। সকাল 8টায় এই সিরিয়ালের অন্যতম একটা দৃশ্য তুলতে হবে টনি এবং জয়ন্তীকে নিয়ে। ইচ্ছে করেই শেষ দিনের জন্য কাজটা রেখেছে রমাপ্রসাদ। টনি ম্যানহাটন থেকেই ফিরে গিয়েছিল হার্লেমে। কথা আছে কাল সকাল 7:30টায় সে সিদ্ধার্থর বাড়িতে পৌঁছে যাবে। রাত 11টায় সুদীপ্ত টেলিফোন এলো। সমরেশদা, এইমাত্র টনির ফোন পেলাম। ও আর আমাদের সঙ্গে শুটিং করতে রাজি নয়, কাল আসবে না বলছে। চমকে উঠলাম। সে কি? কেন? কি হয়েছে? খুলে বলল না। শুধু বুঝলাম ও অপমানিত বোধ করেছে। অসম্ভব। কে ওকে অপমান করলো? জানি না, আমাদের কেউ কেউ রাস্তার কালোদের দেখে কালুয়া কালুয়া বলে। হয়তো এতদিন একসঙ্গে থেকে মানে বুঝেছে। খুব রেগে গেছে আমাদের ওপর। তুমি ওকে টেলিফোনে ধরো, বলো আমি একবার কথা বলতে চাই। কাল সকালে যেন অবশ্যই আসে। আমার সঙ্গে কথা বলার পর ওর যা ইচ্ছে তাই করতে পারে। রমাপ্রসাদের মুখ শুকিয়ে গেছে। আমার মাথায় বজ্রপাত। আগামীকালের দৃশ্যটি তুলতে না পারলে সিরিয়াল সম্পূর্ণ হবে না। পরশু দেশে ফিরতেই হবে। হাতে সময় নেই। এরকম সময় ছেলেটা বেঁকে বসলো কেন? এতদিন তো বেশ সহজভাবে ও আমাদের সঙ্গে মিশছিল।
আজ বিকেলেও ওর মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখিনি। জল্পনা করে কোনো লাভ নেই। আমরা ঘুমোতে পারছিলাম না। ভোরবেলায় সিদ্ধার্থর বাড়িতে পৌঁছে দেখি সুদীপ্তর পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে টনি। দলের সবাই বেশ উত্তেজিত, কিন্তু আমি টনিকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে? সুদীপ্তকে কি বলেছ? টনি শক্ত মুখে বলল, আমি দুঃখিত, কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু কেন? আমার খুব রাগ হচ্ছিল। আমি তোমাদের আগে জানতাম না, জানার পরে আর নয়। কি জেনেছ তুমি আমাদের সম্পর্কে? টনি আমার মুখের দিকে তাকালো। তুমি অস্বীকার করতে পারো তোমরা ভারতীয়রা প্রচন্ড পরিমাণে রেসিস্ট? তার মানে? তোমরা জাতপাত মানো, নিচু জাতের মানুষদের উপর অত্যাচার করো, তাদের পুড়িয়ে মারো। প্রতি বছর ভারতবর্ষে জাত নিয়ে দাঙ্গায় মানুষ মারা যায়। মিথ্যে কথা? হতভম্ব হয়ে গেলাম, কিন্তু অস্বীকার করতে পারলাম না। প্রতি দেশেই কিছু অশিক্ষিত প্রাচীন ভাবনার মানুষ থাকে, কিন্তু তাদের সংখ্যা খুব অল্প। তোমরা যদি শিক্ষিত হও তাহলে এটা থামাচ্ছ না কেন? প্রতিবাদ করেছ? নিশ্চয়ই করা হয়। মিথ্যে কথা। তোমাদের সঙ্গে কাজ করেছি বলে আমার খারাপ লাগছে। আমাদের ব্যবহারে সেটা মনে হয়েছে? না, কিন্তু তোমরা কালোদের সম্পর্কে মোটেই শ্রদ্ধাশীল নও। ভ্যানে বসে অনেকেই কালুয়া কালুয়া করে। ব্যাপারটা খুবই সাময়িক। মোটেই না। তোমাদের দেশের ভালো ছেলেরা আমেরিকায় পড়তে বা কাজ করতে এসে আমেরিকান মেয়ে বিয়ে করে, তাই তো? হ্যাঁ, তবে প্রত্যেকেই নয়। যারা করে তারা সাদা চামড়ার মেয়ে খোঁজে। আমাকে তুমি একটা কেস দেখাও যেখানে ভারতীয় ছেলে কালো মেয়েকে বিয়ে করে দেশে নিয়ে গেছে। হকচকিয়ে গেলাম। একটি উদাহরণও মনে পড়ল না। আমেরিকান মেয়ে বলতে আমরা সাদা চামড়ার মেম সাহেবকেই বুঝি। আবছা আবছা মনে পড়ছিল একটি বাঙালি মেয়ের কথা, যে কালো আমেরিকানকে বিয়ে করেছে, কিন্তু তার বিশদ বিবরণ মনে এলো না। টনি হাসল, ব্যঙ্গের হাসি। তোমাদের গায়ের চামড়া কালো, কিন্তু তোমরা সাদাদের ভক্ত। নেলসন ম্যান্ডেলার মিছিলে লক্ষ লক্ষ লোক কলকাতায় পা মিলিয়েছে বলে শুনিয়েছ, কিন্তু তাদের একজনও কি কোনো কালো মেয়েকে বিয়ে করে নিজের মায়ের কাছে নিয়ে যাবে? কক্ষনো না। তোমাদের এই সহানুভূতি জানানোটা পুরোটাই ভণ্ডামি। তোমাকে এসব কথা কে বলল? আমার হার্লেমের বন্ধুরা। কাল রাত্রে ওরা আমাকে খবরগুলো দিয়েছে। তুমি এই সিরিয়ালে কি ভূমিকায় অভিনয় করছো? প্রথম দৃশ্যেই একটি ভারতীয় মেয়েকে সাদা ছেলেরা যখন বিরক্ত করছিল, তখন তুমিই তাদের মেরেছ। মেয়েটিকে বাঁচিয়েছ। তোমার সঙ্গে বন্ধুত্ব হবার পর মেয়েটি তার বাবার সঙ্গে সংঘর্ষে গিয়েছে, কারণ তার বাবা কালো বিদ্বেষী। তোমার কি মনে হয় এগুলো তোমাদের বিরুদ্ধে যাচ্ছে? এক মুহূর্ত চুপ থেকে টনি বলল, আমি এই গল্পের শেষ জানি না। জানো না মানে? তুমি চিত্রনাট্য শুনেছ? হ্যাঁ, তাতে আছে মেয়েটি দেশে ফিরে যাচ্ছে। আমি চাকরি নিয়ে দূরে চলে যাচ্ছি। আমার সঙ্গে মেয়েটির সম্পর্কের পরিণতি দেখানো হচ্ছে না। সেটা আমাদের সিরিয়ালের প্রয়োজনেই দেখানো হচ্ছে না, কিন্তু প্রতিবাদের কথা বলা হয়েছে। সবকিছুই এক ফর্মুলায় ঘটে না। কিন্তু আমার মুখে প্রতিবাদের সংলাপ নেই কেন? আধ ঘন্টা ধরে আমরা কথা বললাম। টনিকে বোঝাচ্ছিলাম যেভাবে পারি, কিন্তু সেই সঙ্গে বুঝতে পারছিলাম আমি নিজেই ঠিক নেই। এই বোঝানোটাই এক ধরনের অভিনয়। আমি যা নই তার ভান করে চলেছি। আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে জাতপাত নিয়ে মাথা ঘামাই না। ধর্মের গোঁড়ামি দূরের কথা, সেই ধরনের কোনো আচরণেও বিশ্বাসী নই। সাদা মেয়ের বদলে সুগঠিতা কালো মেয়ের প্রতি বেশি আকর্ষণ বোধ করি। কিন্তু আমার চারপাশে যারা, তাদের সপক্ষে কথা বলার চেষ্টা করা তো ভান ছাড়া কিছুই নয়। আমরা যে সিরিয়ালটি করছি তার বক্তব্যের সঙ্গে আমরা আদর্শগত একমত হলেও প্রয়োগের ক্ষেত্রে গুটিয়ে যাব। আমার বোন কিংবা মেয়ে কোনো কালো আমেরিকানকে বিয়ে করতে চাইলে কি রাজি হতে পারবো? আমি যেহেতু একজন বঙ্গ সন্তান, তাই চেহারা অন্যরকম হবে কি করে? বাঙালি ঘরের বাইরে আদর্শের বুলি কবচায়, ঘরে ঢুকে চোখ বন্ধ করে। ময়দানে মিছিলে যে বাঙালি বিক্ষোভে আকাশের দিকে হাত তোলে, বাড়ি ফিরে এসে কোনো বিক্ষুব্ধকে দেখলেই সেই হাতের আঙুল ছড়িয়ে চড় মারতে দ্বিধা করে না। এখনকার অনেক মধ্যবয়স্ক বাঙালি বাড়ির বাইরে অশ্লীল শব্দ ব্যবহারে হ্যাঁ হ্যাঁ করে হাসে, কিন্তু বাড়িতে ছেলের সামনে সাধু সেজে থাকে।
এই ভান করা আমাদের রক্তে মিশে গেছে। ফলে টনিকে বোঝাতে আমার কিছু সময় লাগলেও শেষ পর্যন্ত সে নিমরাজি হলো কাজটা শেষ করতে। ইউনিটের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেষ দৃশ্যটি ওকে বলে ঘোষিত হওয়া মাত্রই আবেগে ভেসে গেল সবাই। ওকে জড়িয়ে ধরতে লাগলো। এতদিন বিদেশে বাস করেছে সবাই অনেক কষ্ট মানিয়ে নিয়ে। কলকাতায় শুটিং করতে যত লোকের প্রয়োজন হয় তার অর্ধেক ইউনিট নিয়ে পুরো কাজ শেষ করার মধ্যে যে জেদ ছিল তাই আবেগ তৈরি করলো। কিশোর, ভানু এবং লালু এই ৩ জন কর্মী ১৫ জনের কাজ করেছে ভোর থেকে মাঝরাত পর্যন্ত। আমাদের হাতে ডলার ছিল না, স্বাচ্ছন্দ্য কিনতে পারিনি তাই। কিন্তু তাই নিয়ে কোনো শিল্পী একটুও বিব্রত বোধ করেনি। তবু কোথাও আটকে না গিয়ে আমরা যে শেষ দৃশ্যটিও তুলে নিতে পারলাম তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। আজ সবার ছুটি। শুধু সন্ধ্যের পর সিদ্ধার্থর বাড়িতে চুটিয়ে আড্ডা। কাল দুপুরে ছুটতে হবে কেনেডি এয়ারপোর্টে। কামালের ভ্যানে সবাই ছুটল ম্যানহাটন। এতদিন শুটিংয়ের প্রয়োজনে সবাইকে যেতে হয়েছে সেখানে। কোনো স্বাধীনতা ছিল না। আজ চুটিয়ে ঘুরল। সন্ধ্যের মুখে সবাইকে ভ্যানে তোলা হলো। শঙ্কর ঘোষ ঘোষণা করল প্রত্যেকে পৌঁছে গেছে। কামাল ছুটল কুইন্সের দিকে, সুদীপ্তকে পৌঁছে দিতে। এতদিন দলের সঙ্গে থেকেছে সুদীপ্ত। এখন থেকে একা হয়ে যাবে। তার মন খুব খারাপ। অর্ধেকটা পথ যাওয়ার পর সে বলল, একটা রাত, তাই বা কম কি? আমি আজও তোমাদের সঙ্গেই থাকব। কাল থেকে তো একা হতেই হবে। অতএব ভ্যান ফিরল নিউ জার্সির দিকে। কেউ কেউ অনুরোধ করল 42nd স্ট্রিটের ওপর দিয়ে ফেরার জন্য। সেটা বেশ ঘুরপথ হবে, কিন্তু কামাল আপত্তি করল না। 42nd স্ট্রিটের মোড়ে গাড়ি আসা মাত্র তাকিয়ে দেখতে পেলাম ফুটপাত থেকে লাফিয়ে নেমে পড়ল একটা মূর্তি। দুহাত আকাশে তুলে থামাতে চাইল আমাদের। কামাল গাড়ি থামাতেই মূর্তিটি ভ্যানের দরজা খুলে চুপচাপ উঠে পেছনের একটা আসনে বসে পড়ল। আমরা হতভম্ব। মদনসূদনজি। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। আধ ঘন্টা আগে আমরা যখন এই জায়গা ছেড়ে গিয়েছি তখন ভদ্রলোক ভ্যানে ওঠেননি। জানতেও পারেননি ভ্যান চলে গেছে। যখন জানলেন তখন খেয়াল হলো সিদ্ধার্থর বাড়ির টেলিফোন নম্বর ওর কাছে নেই। কিভাবে 42nd স্ট্রিট থেকে ক্লোস্টারে যেতে হয় তাও জানেন না। রাত বাড়ছে। কিছু কালো ড্রাগ খাওয়া মানুষ ছাড়া জায়গাটা নির্জন। তাদের কেউ কেউ এরই মধ্যে ওকে বিরক্ত করেছে। এরকম পরিস্থিতিতে ওখানে প্রায়ই নানান কাণ্ড ঘটে থাকে। মদনসূদনজি হেসে বললেন, একবার আমি ওড়িশার জঙ্গল পথে হারিয়ে গিয়েছিলাম, সেই রকম ব্যাপার। তবে আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে এখানে রেখে গেলে ভালো করতেন। প্রচণ্ড রেগে গিয়ে শঙ্করের দিকে তাকালাম। সে গুণে সবাইকে ভ্যানে তুলেছিল। চোখাচোখি হতেই কাঁধ নাচালো। বিড়বিড় করে বলল, কেউ নাবালক নয়। সেই রাতই শেষ রাত। সিদ্ধার্থর বাইরের ঘরে আড্ডা জমজমাট হচ্ছিল না। একটা বিষাদ প্রত্যেকের মনে ছায়া ফেলছিল। বনানী খাবার সরবরাহ করে চলেছেন সমানে। এই দম্পতির কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এরা পাশে এসে না দাঁড়ালে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আড্ডার ফাঁকে কামাল আমাকে ডাকলো। হাত ধরে বলল, তোমাদের কাজ শেষ হয়েছে বলে আমি খুব খুশি। কিন্তু তুমি নীনাকে ভুল বুঝো না। ওর মনটা সত্যিই ভালো। আমি অবাক হলাম। কামালের মুখের দিকে তাকিয়ে বললাম, তুমি ওকে সত্যি ভালোবাসো? কামাল হাসল। নীনা আমার স্বর্গ। আর কথা বলতে পারিনি। এই মানুষটি 24 ঘন্টা আমাদের পাশে না দাঁড়ালে শুটিং করতেই পারতাম না। এই কারণে প্রচুর আর্থিক ক্ষতি তো ওর হয়েছেই। স্ত্রীর সঙ্গে বিরোধের চূড়ান্ত চেহারা আমরা দেখেছি। খোলা দিল বলেই বোধহয় বেচারা দিনরাত ঢেউয়ের ধাক্কায় টালমাটাল হয়। আজ রাত্রে নিশ্চিন্তে ঘুম। মোটেলের বিছানায় শুয়ে ঘুমের মধ্যে মনোজ এলো। সেই দাড়ি, সেই চকচকে চোখ, সেই সরল হাসি। উত্তেজিত হয়ে বললাম, মনোজ, আমি পেরেছি। আপনার ইচ্ছেটাকে একটা রূপ দিতে চেষ্টা করেছি। মনোজ হাসল। আপনাকে তো আমি লিখেছিলাম, আপনি আমার ছবিটাকে আমার পরে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই না? স্বপ্ন ভেঙে গেল। আর ঘুম এলো না। দরজা খুলে দোতলার বারান্দায় দাঁড়ালাম। নিঝুম চারধার। আলোগুলো ভুতুড়ে। মনোজের ইচ্ছে কি ঠিকঠাক শেষ করতে পেরেছি? জানি না, কিন্তু অদ্ভুত আনন্দ হচ্ছিল। হঠাৎ দেখি এই মাঝরাত্রে একটা গাড়ি এসে দাঁড়ালো নিচে।
দরজা খুলে নামলো সেই মেয়েটি। ভেতর থেকে কেউ বলল, "ইউ আর এ গুড বেবি।" হঠাৎ মেয়েটি চেঁচিয়ে উঠল, "নো, আই এম স্পয়েলড, রটন!" বলে ছুটে গেল টলটলে পায়ে ১ নম্বর ঘরের দিকে। গাড়িটা ফিরে গেল। আমি চোখ বন্ধ করলাম। কখনো কখনো সব মানুষকে সত্যি কথাটা উচ্চারণ করতে হয়। দমদমে পা দিয়ে প্রতিবারই আনন্দিত হই। নিজের ঘরে ফিরে টেবিলে জমানো চিঠি দেখলে খুশি হই। খামের মুখ খুললাম। হাত কাঁপতে লাগলো। রেজিস্ট্রির চিঠিটি সই করে রেখে দেওয়া হয়েছে আমার জন্যে। ভেতরে কি আছে কেউ জানত না। উকিল মশাই লিখেছেন, তার মক্কেলের অনুমতি না নিয়ে তার স্বামীর লেখা আমি সিরিয়ালে রূপ দিতে পারি না। কাজটা করে আমি অত্যন্ত অন্যায় করেছি। আমার হাতের কাছে মনোজের স্ত্রীর নিজের হাতে সই করা অনুমতিপত্র ছিল। পাশাপাশি রাখলাম। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কোথাও ভুল হয়েছে। কোথাও। বারংবার এইরকম ভাবতেই চেষ্টা করছিলাম। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা ভ্রমণ কাহিনী বিনি সুতোয় এর শেষ পর্ব। এই ভ্রমণ কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আমরা একটি নতুন উপন্যাস নিয়ে হাজির হব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।